সোলার ওয়াটার পাম্প এটা কিন্তু শুধু একটা টেকনোলজি না, এটা আসলে কৃষক আর তাদের পুরো কমিউনিটির জন্য একটা বিশাল বড় ইনভেস্টমেন্ট। তো আজকের এই আলোচনাতে আমরা এটাই দেখব যে এই মূল্যবান ইনভেস্টমেন্টটাকে কিভাবে সুরক্ষিত রাখা যায় আর বছরের পর বছর ধরে এর থেকে পুরো সুবিধাটা নেওয়া যায়। এই ছবিটার দিকে একবার দেখুন, কি মনে হচ্ছে? এটা কিন্তু শুধু একটা জল তোলার মেশিন না, এর পেছনে আছে একটা সফলতার গল্প, আছে জীবিকা, আছে সমৃদ্ধি। এই টেকনোলজিটা ঠিক এভাবেই মানুষের জীবনে একটা পজিটিভ পরিবর্তন নিয়ে আসে। একটা ইন্টারেস্টিং তথ্য দিই। একটা রিসার্চে দেখা গেছে যখন সবাই মিলে কমিউনিটি বেসড সোলার পাম্প ব্যবহার করে তখন কৃষকদের আয় প্রায় 32% পর্যন্ত বেড়ে যেতে পারে। চিন্তা করুন একবার, এই একটা সংখ্যাই কিন্তু বলে দেয় যে এই ইনভেস্টমেন্টটা কতটা জরুরি আর কেন এর ঠিকঠাক যত্ন নেওয়াটা এত বেশি দরকারি। তাহলে আসল প্রশ্নটা হলো, এই ইনভেস্টমেন্টটাকে বাঁচিয়ে রাখার জন্য ঠিক কি করা দরকার? দেখুন, যে কোনো সুবিধার সাথেই তো একটা দায়িত্ব চলে আসে, তাই না? তো চলুন এবার আমরা ধাপে ধাপে জেনে নিই ঠিক কি করলে এই সিস্টেমটা অনেকদিন ধরে ভালো থাকবে। আচ্ছা, সবার আগে চলুন এর সামাজিক আর অর্থনৈতিক দিকগুলো নিয়ে একটু কথা বলি। কারণ একটা সোলার পাম্প কিন্তু শুধু একজন কৃষকের কাজে লাগে না, এটা পুরো একটা কমিউনিটির ভাগ্য বদলে দিতে পারে। এই যে দেখুন, যখন একটা পাম্প অনেকে মিলে ব্যবহার করে, ধরা যাক কোনো স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে, তখন এর সুবিধাগুলোও কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। প্রথমত, প্রত্যেকের জন্য খরচ অনেক কমে আসে। তারপর আরও বেশি জমিতে সেচ দেওয়া যায়, আর সবচেয়ে বড় কথা হলো জলের সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়, অপচয় কমে। তো কেন এটা এত গুরুত্বপূর্ণ সেটা তো আমরা বুঝলাম। এবার চলুন একটু ভেতরটা দেখি, মানে এই সিস্টেমটা আসলে কি আর এটা কাজ করে কিভাবে। কারণ কোনো জিনিসের পার্টসগুলো চিনতে পারলে সেটার যত্ন নেওয়াটা অনেক সহজ হয়ে যায়, তাই না? এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা খুব সহজে বোঝা যাবে। এই দেখুন, এখানে আছে সোলার প্যানেল, যেটা সূর্য থেকে পাওয়ার নিচ্ছে। তারপর আছে একটা সাবমার্সিবল পাম্প, যেটা কুয়ো থেকে জল তুলছে। আর সবশেষে এই পাইপগুলো দিয়ে সেই জল সোজা চলে যাচ্ছে ক্ষেতে। দেখতে কঠিন মনে হলেও টেকনোলজিটা কিন্তু বেশ সহজ সরল। তাহলে পুরো সিস্টেমের মূল অংশগুলো কি? ১. সোলার প্যানেল, এটা হলো পাওয়ার হাউস। ২. কন্ট্রোলার বা ইনভার্টার, এটাকে বলতে পারেন সিস্টেমের ব্রেন, যেটা পাওয়ার ম্যানেজ করে। আর ৩ নম্বর হলো পাম্প ইউনিট, এটা হলো হার্ট, যেটা আসলে জলটা পাম্প করে। দেখুন প্রত্যেকটা অংশ একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে। এবার চলুন একটা খুব জরুরি তুলনা দেখি, সোলার পাম্প বনাম ফুয়েল পাম্প। হ্যাঁ, এটা ঠিক যে সোলার পাম্প বসাতে প্রথমে খরচটা একটু বেশি, কিন্তু একবার বসিয়ে ফেললে এর চালানোর খরচ প্রায় কিছুই না, মেইনটেন্যান্সও অনেক কম। অন্যদিকে ফুয়েল পাম্পে সারা জীবন তেলের খরচ আর ঘন ঘন মেরামতের ঝামেলা লেগেই থাকে। তার মানে লং টার্মে ভাবলে সোলার পাম্পই কিন্তু আসল সমাধান। ওকে, তাহলে এবার আমরা এই আলোচনার একদম কোর অংশে চলে এসেছি। মানে এই সিস্টেমটাকে ঝরঝরে আর সচল রাখার জন্য আমাদের ঠিক কি করতে হবে। চলুন একেবারে প্র্যাকটিক্যাল গাইডটা দেখে নেওয়া যাক। এটাকে অনেকটা একটা গাড়ির মতো ভাবতে পারেন। আমরা যেমন গাড়িতে রোজ হয়তো একটু চোখ বোলাই, কিন্তু নির্দিষ্ট সময় পরপর সার্ভিসিংয়েও তো দিই, তাই না? সোলার পাম্পের ব্যাপারটাও ঠিক সেরকম। কিছু জিনিস আছে যেগুলো নিয়মিত দেখতে হয়, আবার কিছু কাজ আছে যা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হয়। এই সহজ কয়েকটা জিনিস নিয়মিত খেয়াল রাখলেই হবে। প্রথমত, কান পেতে শুনুন। আপনার পাম্পটার স্বাভাবিক শব্দটা চিনে রাখুন, যাতে একটু অন্যরকম শব্দ হলেই ধরতে পারেন। দ্বিতীয়ত, চোখে দেখুন, জলের ফ্লো কি আগের মতোই আছে নাকি কমে গেছে। আর সবশেষে একটু ঘুরে দেখুন, পাইপ বা জয়েন্টগুলোর আশেপাশে কোনো লিক হচ্ছে কিনা। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু বড় সমস্যার আগাম সংকেত দেয়। এবার আসি একটু ডিপ ক্লিনিংয়ের কথায়। মাঝে মাঝে এটা করাটা খুব দরকারি। প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপ হলো সেফটি, মানে কাজ শুরুর আগে অবশ্যই পাওয়ার সোর্স থেকে পাম্পটাকে ডিসকানেক্ট করে নেবেন। তারপর ফিল্টারটা খুলে ভালো করে পরিষ্কার করুন, ফ্লু ভালভটা চেক করুন যাতে ওটা আটকে না যায়, আর এম্পেলারের মুখে কোনো আগাছা বা ময়লা আটকে থাকলে সেটা পরিষ্কার করে দিন। সবশেষে আবার সবটা লাগিয়ে একবার চালিয়ে দেখে নিন কোনো অস্বাভাবিক শব্দ হচ্ছে কিনা। ব্যাস, হয়ে গেল। আচ্ছা, এতক্ষণ তো আমরা কি করতে হবে তা জানলাম। এবার চলুন দেখি কি করা একেবারেই উচিত নয়। কারণ এই ভুলগুলো হলে পাম্পের এমন ক্ষতি হতে পারে যা সারাতে অনেক টাকা খরচ হয়ে যাবে। একটা কথা আছে, অবহেলাই একটা পাম্পের সবচেয়ে বড় শত্রু। এর থেকে বড় সত্যি আর কিছু হয় না। আপনি যদি একটু খেয়াল রাখেন, যত্ন নেন, তাহলেই এই সিস্টেমটা বছরের পর বছর চলবে। কিন্তু অবহেলা করলে একটা দারুণ জিনিসও কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই কয়েকটা পয়েন্ট একদম মাথায় গেঁথে নিতে হবে। ১. জল ছাড়া পাম্প কখনোই চালাবেন না, এটাকে ড্রাই রানিং বলে, আর এতে পাম্প পুড়ে যেতে পারে। ২. কন্ট্রোলার ছাড়া ডাইরেক্ট প্যানেল থেকে চালাবেন না। ৩.
নোনা জল বা নোংরা জলের জন্য যদি পাম্পটা ডিজাইন করা না থাকে তাহলে ওতে ব্যবহার করবেন না। 4, তার ছেঁড়া বা ড্যামেজ থাকলে সিস্টেমটা একদমই চালাবেন না। আর 5 নম্বর, যেটা অনেকেই ভুল করে, পাম্প তোলার সময় কখনোই এর বিদ্যুতের তার ধরে টানবেন না, সবসময় দড়ি দিয়ে তুলবেন। আমরা প্রায় আলোচনার শেষের দিকে চলে এসেছি। তো এই যে এতক্ষণ ধরে আমরা রক্ষণাবেক্ষণের কথা বললাম, এর আসল লাভটা কি? দীর্ঘমেয়াদে আমরা কি পাচ্ছি? চলুন দেখি এই ছোট ছোট যত্নগুলো কিভাবে দশকের পর দশক ধরে জলের নিরাপত্তা দিয়ে যায়। এই টাইমলাইনটা দেখুন, কি দারুণ ব্যাপার। ঠিকমতো যত্ন নিলে পাম্পের মোটর 10 থেকে 20 বছর পর্যন্ত চলতে পারে। কন্ট্রোলার বা ইনভার্টার চলে 5 থেকে 15 বছর, আর সোলার প্যানেল ওগুলো তো 20-25 বছরেরও বেশি টিকে থাকে। মানে একবারের ইনভেস্টমেন্ট আর নিশ্চিন্ত কয়েক দশক। এই চারটা পুরো আলোচনার সারমর্মটা বলে দিচ্ছে। দেখুন, একটা পাম্প কতদিন টিকবে সেটার জন্য পাম্পের কোয়ালিটি বা জলের কোয়ালিটি অবশ্যই জরুরি, কিন্তু সব কিছুর উপরে যেটা প্রভাব ফেলে সেটা হলো মেইনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ। তার মানে আপনার কেনা যন্ত্রটা কত ভালো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেটার যত্ন কিভাবে নিচ্ছেন। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। একটা যন্ত্রের যখন ঠিকঠাক যত্ন নেওয়া হয় তখন তার আসল শক্তিটা কি? এটা শুধু একটা যন্ত্রকে টিকিয়ে রাখা নয়, তাই না? এর মাধ্যমে আসলে ক্ষমতায়ন, দীর্ঘস্থায়িত্ব আর আত্মনির্ভরশীলতার একটা রাস্তা তৈরি হয়। কারণ একটা সোলার পাম্প যখন ঠিকঠাক চলে তখন সেটা শুধু জল তোলে না, একটা পুরো সম্প্রদায়ের জন্য আশাও বয়ে নিয়ে আসে।